আলোচ্য প্রশ্ন হল প্রাইস সিলিং ধারণা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটির যে ক্রমধারা অর্থাৎ সিনপসিস তা নিচে উল্লেখ করা হলো। এভাবে আলোচনাটি অগ্রসর হবে। ১. সর্বোচ্চ দাম ধার্যকরণ বা প্রাইস সিলিং কী? ২. প্রাইস সিলিংয়ের উদাহরণ। ৩. চিত্রে প্রাইস সিলিং নির্দেশকরণ। ৪. প্রাইস সিলিং কখন অর্থহীন ও বাধ্যবাধকতাহীন। ৫. প্রাইস সিলিংয়ের প্রভাব বিবেচনার ক্ষেত্রে সময়কাল কিরূপ ভূমিকা রাখে। ৬. প্রাইস সিলিংয়ের কার্যকারিতা বিবেচনার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কিরূপ ভূমিকা রাখে। সর্বোচ্চ দাম আরোপণ বা প্রাইস সিলিং কী? হোয়াট ইজ প্রাইস সিলিং? আইনগত কর্তৃপক্ষের দ্বারা বিক্রেতাদের উপর নির্দেশ জারি করা হতে পারে যে সরকার কর্তৃক বেঁধে দেওয়া নির্দিষ্ট দামের চেয়ে বেশি দাম কেউ দাবি করতে পারবে না। এ ধরনের আইনগত সর্বোচ্চ দাম বেঁধে দেওয়াকে প্রাইস সিলিং বলে। কোনো দ্রব্যের দাম যাতে সরকারের চিন্তাভাবনা অনুযায়ী অগ্রহণীয় পর্যায়ে অর্থাৎ আনঅ্যাকসেপ্টেবল লেভেলে যেতে না পারে, সেজন্য সরকার এ ধরনের সর্বোচ্চ দাম ম্যাক্সিমাম প্রাইস বেঁধে দিতে পারে, আর তাই হলো প্রাইস সিলিং। প্রাইস সিলিংয়ের অন্যতম উদাহরণ হল সরকার কর্তৃক বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ। অনেক সময় আবার প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেমন চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ এসবের দামের ক্ষেত্রেও সময়ে সময়ে প্রাইস সিলিং আরোপের দৃষ্টান্ত নজরে আসে। এবারে চিত্রে প্রাইস সিলিং সংক্রান্ত ধারণাটি বিশ্লেষণ করা যাক। চিত্রে প্রাইস সিলিং ব্যাখ্যা করা যাক। দুটি অক্ষ টানা হয়েছে, ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। ডিডি নিম্নগামী একটি চাহিদা রেখা, এসএস ঊর্ধ্বগামী যোগান রেখা, তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুকে বলা হচ্ছে ভারসাম্য বিন্দু এবং এখানে নির্ধারিত দাম হলো ওপি বার, যাকে বলা হবে ভারসাম্য দাম, এবং ও কিউ বার হলো ভারসাম্য পরিমাণ। এখন সরকার যদি মনে করে যে ভারসাম্য দাম ওপি বার সমাজের কোনো বিশেষ অংশের জন্য কাম্য নয়, তখন একটি নির্দিষ্ট দামকে স্থির করে দিয়ে সরকার ঘোষণা দিতে পারে যে এই দামের চাইতে বেশি দাম কেউ আদায় করতে পারবে না। তাহলে তাকে বলা হবে প্রাইস সিলিং। ধরা যাক দাম সরকার বেঁধে দিল এবং সেই বেঁধে দেওয়া দামটিকে আমরা বলছি বেঁধে দেওয়া দাম হলো OP1। এই OP1 দামে চাইতে কেউ বেশি দাম আদায় করতে পারবে না। তাহলে বাজারে স্বাভাবিক উপায়ে যে দামটি নির্ধারিত হয়েছিল তা ছিল ওপি বার। সরকার কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ দাম হলো OP1, যার উপরে কোনো দাম বিক্রেতা আদায় করতে পারবে না। তাহলে এই পরিস্থিতিতে বাজারে দেখা দিল অতিরিক্ত চাহিদা, কারণ যোগানের পরিমাণের চাইতে চাহিদার পরিমাণ এখানে বেশি এবং এর ফলে বাজারে ঘাটতি দেখা দেবে, এবং এই সমস্যাকে মেনে নিয়ে সরকারের এই প্রাইস সিলিং কার্যকর হবে। আমরা এবারে লক্ষ্য করব প্রাইস সিলিং কখন অর্থহীন বা বাধ্যবাধকতাহীন হয়ে পড়ে, অর্থাৎ প্রাইস সিলিং কখন মিনিংলেস বা নট বাইন্ডিং হয়। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে ভারসাম্য দাম হয়েছিল ওপি বার, যা আপন গতিতে চাহিদা এবং যোগানের মাধ্যমে বাজার প্রক্রিয়ার দ্বারা নির্ধারিত হয়। এখন এই স্বাভাবিক যে দাম ওপি বার, এই ওপি বার দাম থেকে সরকার OP1 দামে প্রাইস সিলিংকে কার্যকর করতে দেখা গিয়েছিল। এখন যদি সরকার মনে করে যে ওপি বারের চাইতে বেশি দামে সে প্রাইস সিলিং ব্যবস্থা কার্যকর করবে, অর্থাৎ যেমন ধরা যাক সরকার
P2 দাম ধার্য করে বলল যে এই দামের চাইতে বেশি দাম কেউ আদায় করতে পারবে না। আমরা যেটি লক্ষ্য করেছি যে দাম আপন মনে P বারই নির্ধারিত হয়েছিল। এখন এই পরিস্থিতিতে সরকার ধার্য করে দিল যে P2 দাম, এই দাম সরকার বলল যে এই দামের চাইতে উপরে কোনো দামে বিক্রি করতে পারবে না। এখন বিক্রেতা এখানে এই OP2 দামে লক্ষ্য করবে যে তার সমস্ত জিনিস বিক্রি হবে না, অর্থাৎ যোগানের পরিমাণ এখানে চাহিদার পরিমাণের চাইতে বেশি, ফলে এখানে উদ্বৃত্ত বাজারে পড়ে থাকবে। কাজেই এই উদ্বৃত্ত বাজারে পড়ে থাকবে বিক্রয়হীন অবস্থায়, এটি বিক্রেতার কাছে কাম্য হতে পারে না এই দাম। কাজেই বিক্রেতা P বার দাম নিয়েই সন্তুষ্ট থাকবে। সুতরাং এখানে প্রাইস সেলিং P2তে কার্যকর হওয়ার কোনো সুযোগ নেই। তাই OP2 এই প্রাইস সেলিং, এই যে প্রাইস, এটি নট বাইন্ডিং হিসাবে অর্থাৎ বাধ্যবাধকতাহীন হিসাবে বিবেচিত হবে, বা এটিকে অর্থহীন প্রাইস সেলিং হিসাবে বিবেচনা করা হবে। কাজেই প্রাইস সেলিং OP2তে কার্যকর হচ্ছে না, অর্থাৎ যখন উদ্বৃত্ত তখন সেখানে কার্যকর হচ্ছে না। কিন্তু ভারসাম্য দামের নিচে, যেমন OP1-এ প্রাইস সেলিং কার্যকর হতে পারে, তখন প্রাইস সেলিংয়ের প্রভাবে বাজারে ঘাটতি বা স্বল্পতা দেখা দিতে পারে। কাজেই প্রাইস সেলিং নির্ধারিত হবে ভারসাম্য দামের নিচে কোনো দামে। ভারসাম্য দামের উপরে প্রাইস সেলিংয়ের কোনো কার্যকারিতা নেই। এক্ষেত্রে সিদ্ধান্ত হলো বাজারে যে দামে উদ্বৃত্ত বা অতিরিক্ত যোগান বা ঋণাত্মক অতিরিক্ত চাহিদা থাকে, সেই দামকে প্রাইস সেলিং হিসাবে কার্যকর করার সুযোগ থাকে না। অর্থাৎ প্রাইস সেলিং সেখানে বিক্রেতাকে বাধ্যবাধকতার অর্থাৎ বাইন্ডিংয়ের আওতায় আনতে পারে না। চিত্রে বিষয়টি লক্ষ্য করা যায়। এবারে প্রাইস সেলিংয়ের নেতিবাচক প্রভাবের ক্ষেত্রে সময়কাল কি কোনো ভূমিকা রাখে, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করা যাক। প্রাইস সেলিংয়ের নেতিবাচক প্রভাবের মধ্যে অন্যতম হলো যে সরকার যখন সর্বোচ্চ দাম ধার্য করে দেয় তখন বাজারে স্বল্পতা অর্থাৎ শর্টেজেস তা দেখা দেয়। এখন শর্টেজেসের পরিমাণ অর্থাৎ এই স্বল্পতার পরিমাণ যদি বাড়ে তাহলে বুঝতে হবে যে নেতিবাচক প্রভাব বাড়ছে, এবং স্বল্পতার পরিমাণ যদি কম হয় তাহলে আমরা বুঝবো যে নেতিবাচক প্রভাব কম হচ্ছে। এখন সময়কালের প্রেক্ষিতে যখন বিবেচনার প্রসঙ্গটি বলা হচ্ছে, তখন আমরা যোগান রেখার উপর সময়ের প্রভাবটি বিবেচনা করতে পারি। যেমন অতি স্বল্পকালীন যোগান রেখা আমরা জানি উল্লম্ব হয়, অর্থাৎ দামের পরিবর্তনের সাথে সাথে যোগানের কোনো পরিবর্তন হয় না। তাহলে অতি স্বল্পকালীন যোগান রেখা দিয়ে আমাদের আলোচনাটি শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে উল্লম্ব একটি যোগান রেখা এখানে টান দিলাম এবং তাকে আমরা বলছি সাপ্লাই অ্যাট এ মোমেন্ট, অর্থাৎ ক্ষণকালীন বা অতি স্বল্পকালীন এটি যোগান রেখা। এখন চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, চাহিদা রেখা টানা হলো। এই বিন্দুতে ভারসাম্য এখানে নির্ধারিত হচ্ছে। ভারসাম্য দাম এখানে OP বার এবং ভারসাম্য পরিমাণ OQ বার এখানে নির্ধারিত হচ্ছে। এখন এই অবস্থাতে বাজারে সরকার যদি ধার্য করে যে প্রাইস সেলিং, তাহলে কি হবে? সরকার মনে করা যায় সরকার দাম প্রাইস সেলিং হিসাবে বলল যে এর চাইতে বেশি দাম কেউ আদায় করতে পারবে না। তাহলে এই যে দাম OP1, এই OP1 হলো যে এটি হলো প্রাইস সেলিং সরকার কর্তৃক আইনগতভাবে বেঁধে দেওয়া হলো যে এই দামের উপরে কেউ দাম আদায় করতে পারবে না। এখন ভারসাম্য দাম ছিল এখানে OP বার। এবারে যে সরকার যেটি ধার্য করে দিল আইনগত দিক থেকে তা হলো OP1। এই OP1 এই দামে দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণের চাইতে বেশি। তাহলে সব চাহিদা পূরণ হচ্ছে না, এখানে তাহলে স্বল্পতা দেখা দিচ্ছে বা অতিরিক্ত চাহিদা দেখা দিচ্ছে। এখন এই যে স্বল্পতা, এটি নিশ্চয়ই
নেতিবাচক প্রভাব, তাহলে অতি স্বল্পকালীন নেতিবাচক প্রভাব হিসাবে যদি তা বিবেচনা করি তাহলে নেতিবাচক প্রভাব হলো এটি। এখন লক্ষ্য করা যায় যে সময়ের পরিবর্তনে কি হচ্ছে। ধরা যাক ক্ষণকালীন যোগান রেখার পরিবর্তে এবারে আমরা স্বল্পকালীন যোগান রেখা বিবেচনা করলাম, তা এই ভারসাম্য বিন্দু দিয়ে অতিক্রম করেছে। এখানে কি লক্ষ্য করা যাচ্ছে? এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এই যে ধার্যকৃত দাম সরকার কর্তৃক, এবারে তাহলে যোগানের পরিমাণ হলো এতটা, কিন্তু চাহিদার পরিমাণ আছে এতটা, তাহলে স্বল্পতার পরিমাণ অর্থাৎ শর্টেজের পরিমাণ বা ঘাটতির পরিমাণ, এই ঘাটতির পরিমাণ কিন্তু আগের চাইতে এখানে বেশি। তাহলে সময় যত অতিক্রান্ত হচ্ছে তাহলে এখানে ঘাটতির পরিমাণ বাড়ছে। এবারে দীর্ঘকালীন আমরা যোগান রেখা, যেটি স্থিতিস্থাপক যোগান রেখা, আমরা এটি টান দিলাম এবং এটি ধরা যাক ভারসাম্য বিন্দু দিয়ে অতিক্রম করলো এবং তা হলো এসএল। এই এসএল রেখা এই যে এখানে ভারসাম্য বিন্দু দিয়ে অতিক্রম করেছে, এখন এখানে আমরা কি লক্ষ্য করি যে সিলিং প্রাইসে অর্থাৎ OP1 দামে এবারে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এতটা। তাহলে এই যে ঘাটতির পরিমাণ এটি কিন্তু বাড়ছে। তাহলে অতি স্বল্পকালে বা ক্ষণকালীন যোগান রেখার ক্ষেত্রে ঘাটতি ছিল এতটা, তারপরে ঘাটতি বেড়ে দাঁড়ালো স্বল্পকালে, যে দীর্ঘকালে সেই ঘাটতির পরিমাণ কিন্তু আরও বেশি হয়ে দাঁড়ালো। তাহলে ঘাটতির পরিমাণ বাড়ছে সময়ের প্রেক্ষিতে, কাজেই প্রাইস সেলিংয়ের নেতিবাচক প্রভাব তা অনুভূত হবে বেশি করে। যতই সময় অতিক্রান্ত হবে, সময় যতই দীর্ঘ হবে, ততই সেই নেতিবাচক প্রভাবও সমাজের উপরে বেশি পড়বে। এবারে প্রাইস সেলিংয়ের প্রভাব বিবেচনার ক্ষেত্রে চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা কিরূপ ভূমিকা রাখে এ প্রসঙ্গে আলোকপাত করা যাক। চিত্রে আপেক্ষিকভাবে অস্থিতিস্থাপক চাহিদা রেখা ও যোগান রেখা এবং আপেক্ষিকভাবে স্থিতিস্থাপক চাহিদা রেখা ও যোগান রেখা বিবেচনা করা হলো। সবকটি চাহিদা ও যোগান রেখা তারা ই বিন্দুতে ছেদ করেছে। সেখানে ভারসাম্য দাম P বার এবং ভারসাম্য পরিমাণ Q বার দেখানো হয়েছে এবং প্রাইস সেলিং হিসাবে সরকার কর্তৃক ধার্যকৃত দাম হচ্ছে OP1, তা দেখানো হলো। এখন লক্ষ্য করব এই যে প্রাইস সেলিং, এটি কোন অবস্থাতে বেশি কার্যকর, অর্থাৎ কোন অবস্থাতে এই প্রাইস সেলিং থেকে যে উদ্ভূত যে ঘাটতি বা স্বল্পতা সেটি কোনটিতে কম। যদি উভয় রেখায় অস্থিতিস্থাপক হয়, যেমন D1 এটি হলো আপেক্ষিকভাবে অস্থিতিস্থাপক চাহিদা রেখা এবং S1 হলো আপেক্ষিকভাবে অস্থিতিস্থাপক যোগান রেখা, এক্ষেত্রে ঘাটতির পরিমাণ হলো এতটা। অপরদিকে S2 এবং D2 উভয় স্থিতিস্থাপক চাহিদা রেখা ও যোগান রেখার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে এই ক্ষেত্রে ঘাটতির পরিমাণ হলো এতটা। তাহলে এই প্রাইস সেলিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বেশি, সেই অবস্থাতে দেখা যাচ্ছে ঘাটতির পরিমাণও বেশি এবং সেক্ষেত্রে প্রাইস সেলিং তেমনভাবে কার্যকরী নয়। অপরদিকে আপেক্ষিকভাবে অস্থিতিস্থাপক চাহিদা ও যোগান রেখার ক্ষেত্রে ঘাটতি কম থাকায় প্রাইস সেলিং অধিকতর কার্যকর বলে আমরা বিবেচনা করতে পারি। কাজেই প্রাইস সেলিং কোথায় কার্যকর হবে এ বিষয়টি বিবেচনার আগে সরকারকে ভাবতে হবে যে দ্রব্য ও সেবার উপরে প্রাইস সেলিং আরোপিত হচ্ছে তা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক।